লেখিকা শান্তনা লায়েকের অদৃষ্ট। কিরে, সব মূর্তি তৈরি তো জগাই? ছেলেগুলো কিছুক্ষণের মধ্যে এলো বলে নিয়ে যাওয়ার জন্য। হাঁক দিলেন সৃষ্টি ওয়ার্কশপের কর্ণধার শিল্পী শ্যামসুন্দর পাল। হাতে তুলি রং নিয়ে তিনি বিশ্বকর্মা মূর্তিতে ফিনিশিং টাচ দিতে মগ্ন। জগাই এসে বলল, হ্যাঁ দাদাবাবু, 6টা মূর্তি একদম তৈরি, কিন্তু তুমি যেটাতে তুলির টান দিচ্ছ ওটা? ওটা ওই গ্যারেজের ছেলেগুলো বিকেলে এসে নিয়ে যাবে। বুঝলাম, তাদের তো আবার তোমার কাছে বিশেষ আবদার, পুরো টাকাটা তারা দিতে পারে না। ছেলেগুলোকে না করতে পারি না রে। হ্যাঁ রে, বিশু কোথায় গেল? বিশু মূর্তিগুলোকে সাজিয়ে রাখছে। ও দেখ, পাগলটা সব বারের মতো চোখের জল ফেলতে বসবে। সে তো চোখের জল তুমিও ফেলো গো দাদাবাবু, তবে আড়ালে। বলেই জগাই চলে গেল ওয়ার্কশপের ভেতরের দিকে। সত্যি চোখের কোণ দুটো ভিজে যায় শ্যামের। মূর্তিগুলো অন্যের হাতে তুলে দেওয়ার সময় তিল তিল করে গড়ে তোলা মূর্তিগুলো সন্তান সমতার কাছে বুকের ভেতরটা হুহু করে ওঠে। বিশ্বকর্মা মূর্তিগুলো নিতে আসার সময় হলো প্রায়। ঘড়ির দিকে তাকিয়ে আলতো করে হাতের চেটোতে চোখের জলটা মুছে নেয় শ্যাম। শিল্পী শ্যামসুন্দর পাল। মাটির মূর্তিগুলো যেন কথা বলে ওর হাতের ছোঁয়ায়। মৃৎশিল্পে বেশ নাম ডাক ওর। পুজোর ক্লাবগুলোর কাছে ওর বানানো মূর্তির বেশ কদর। মাধ্যমিকের গণ্ডি পের করার পর আর পড়া হয়নি। বাবার কাছে হাতে হাতে কাজ শিখেছিল ছোট থেকে শ্যাম। খুব টানতো ওকে এই কাদামাটি রং তুলি। তারপর বাবা মারা যাওয়ার পর বেশ কিছু বছর বন্ধ করে দিয়েছিল এই কাজ। ঠিক সামলাতে পারেনি, কিন্তু শিল্পীকে ঠিকই বেছে নেয়। ভীষণ যত্নে আবার গড়ে তুলেছিল এই সৃষ্টি ওয়ার্কশপ। ভেতরের শিল্পসত্তার সাথে অপার একাগ্রতা আর পরিশ্রমের ফসল আজ এই প্রাণের চেয়েও প্রিয় ওয়ার্কশপটা। 5 জন কর্মচারী আছে, তবে সবাই পরিবারের সদস্যের মতো খুব আপন। এখন খুব ব্যস্ততা ওয়ার্কশপে। জগৎ জননী মায়ের আসার সময় হয়ে গেল যে। মায়ের মূর্তি তৈরি করার কাজও শুরু হয়ে গেছে, তবে মাঝে এই 6-7টা বিশ্বকর্মা মূর্তিও তৈরি করতে হবে। সবাই খুব ব্যস্ত, তাই প্রাণপণে মন ঢেলে কাজ করে সবাই। শ্যাম নিজেও ওর কর্মচারীদের সাথে রাতে থেকে যায় ওয়ার্কশপে প্রায়ই, যদিও ওর বাড়ি কাছেই, তাও কারণ এটা ওর একান্ত জায়গা। তবে এখন শরীর সায় দিচ্ছে না কয়েকদিন। বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে 2 দিন ধরে। তবে এসব নিয়ে বেশি ভাবার সময় নেই এখন, সামনে অনেক কাজ। বাবা, বাড়ি থেকে খাবার খেয়ে এসো, নইলে শরীরটা খারাপ করবে। আর আমার কথা না শুনলে খুব খারাপ হবে। আমার দেরি হয়ে গেছে কলেজের, এলাম আমি। একটানা কথাগুলো বলে ওয়ার্কশপের দিকে তাকিয়ে মাথায় হাত ঠেকিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে গেল শ্যামসুন্দরের মেয়ে সৃষ্টি। মেয়ের নামেই নামকরণ ওর ওয়ার্কশপের, সৃষ্টি ওয়ার্কশপ। সাবধানে যাসই। সৃষ্টি একবার পিছনে ঘুরে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। শ্যামের বাবা ছিলেন শিল্পী অধর পাল, মৃৎশিল্পের পটু কারিগর। সেই সময় মায়ের পুজো নিয়ে এখনকার মতো এত প্রতিযোগিতা ছিল না, আর পুজোর সংখ্যাটাও ছিল এখনকার চেয়ে কম। নিপুণ হাতে ধীরে ধীরে মাকে অপরূপা করে তুলতেন বাবা, আর শ্যাম বিস্ময় চোখে তাকিয়ে থাকত। চক্ষুদানের আগের মুহূর্তে বাবা একটা কথাও বলতেন না, এক গভীর ধ্যানে মগ্ন হয়ে মায়ের ত্রিনয়ন আঁকতেন। বাবা এই গুণটা যেন শ্যামকে দান করে গিয়েছিলেন। মায়ের চোখ আঁকতে আঁকতে এখন শ্যাম অনুভব করে সেটা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাবাই ছিল ওর সমগ্র পৃথিবী। ক্লাস 10-এর পর থেকে আর পড়া হয়নি শ্যামের। রং তুলি ভীষণ টানতো ওকে। বাবার সাথে থেকে ভীষণ একাগ্রতা নিয়ে কাজ শিখেছিল। কাজটা ধীরে ধীরে মনের সাথে মিশতে শুরু করেছিল ওর। তারপর বেশ কিছু বছর কেটে যায়। শ্যাম তখন যুবক, কাজও বেশ পটু, তবে এখনো চক্ষুদান করেনি একবারও। বাবাই করেন। একদিন বাবা ডেকে বলেছিলেন, কিরে, মায়ের নয়ন আঁকতে ইচ্ছে করে না তোর? করে তো বাবা, কিন্তু আমি কি পারবো? ভয় লাগে যে খুব। পারবো মাকে সাজাতে? রং তুলি হাতে ধরিয়ে বাবা বলেছিলেন, আজ তুই আঁকবি,
মায়ের নয়ন। পারবো না বাবা, আমি পারবো না, যদি ভুল হয়ে যায়। বাবা সব নিয়ম বলে মা জগৎ জননীর মুখ মনের মধ্যে বসিয়ে নিতে বলে বলেছিলেন, আমাকে গুরু বলে মানিস যখন, গুরুর আদেশ পালন কর। শ্যাম সেদিন মন প্রাণ ঢেলে মায়ের দু চোখ এঁকেছিল। আকাশ এসে মায়ের দু চোখে চোখ রেখে মনে হয়েছিল পৃথিবীর সব সুখ যেন এখানেই। দু চোখ ভরে জল এসেছিল ওর সেদিন। তারপর বাবা একদিন বিয়ে দিলেন বাবার এক বন্ধুর মেয়ে অলকার সাথে। বাবা ছেলের অগোছালো সংসারটা বেশ গুছিয়ে নতুন রূপ দিয়েছিল অলকা। শ্যামরা তখন নিম্ন মধ্যবিত্ত, খুব একটা আড়ম্বর ছিল না ওদের। শ্যাম অবাক হয়ে দেখত অলকার কোনো বিশেষ চাহিদা নেই। স্বামী আর শ্বশুর মশাইয়ের মুখের হাসিটুকুতেই ওর সব চাওয়ার শেষ। এর মধ্যে একদিন মহালয়ার সকালে কোল আলো করে সৃষ্টি এসেছিল। বাবা দেখে বলেছিলেন, মা এসেছে আমাদের ঘরে। সৃষ্টি নামটা বাবারই দেওয়া। এভাবেই চলছিল ওদের সংসার। তবে সুখ বোধহয় বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ 4 দিনের জ্বরে শ্যামের বাবা ওদের একা করে চলে গেলেন। হঠাৎ ঝড়ে যেন শক্ত খুঁটিটা ভেঙে গেছিল। নিজেকে এক অসহায় অভিভাবকহীন মনে হতো ওর তখন। কাজেও মন বসতো না, আর ভুল হতো ভীষণ। আর পারছিল না। একদিন বন্ধ করে দিয়েছিল স্বপ্নের ওয়ার্কশপটা। অলকার সাথে ছিল তখনও ভরসা হয়ে। সংসার চলবে কি করে? কাজ নিয়েছিল একটা চটকলে, কিন্তু সেখানে নিজেকে অচেনা লাগতো যন্ত্রপাতির মাঝে শ্যামের। মন বসল না, কিন্তু মেয়েটাকে মানুষ করবে কি করে? খাবারই কি করে তুলে দেবে ওদের মুখে? তখন একদিন রাত্রে ওয়ার্কশপের পাশ দিয়ে পেরিয়ে আসছিল, তালাবন্ধ গেটটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। হঠাৎ মনে হলো শ্যামের বাবা যেন বলল, রং তুলিকে এভাবে ত্যাগ করিস না, ওরা যে তোর অপেক্ষায়, নিজেকে এভাবে হারিয়ে ফেলিস না। বাড়ি ফিরে সিদ্ধান্ত নিয়েছিল বাবার স্বপ্নের ওয়ার্কশপকে এভাবে হারাতে দেবে না। আরও একবার নতুনভাবে শুরু করেছিল। নাম রাখল সৃষ্টি ওয়ার্কশপ। পুরনো 2-1 কর্মচারী আবার নিজেই এলো শ্যামের পাশে। তারপর থেকে আর থামতে দেয়নি ওর স্বপ্নকে। সৃষ্টির কাজ করে চলেছে, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে ওর বিশ্বাস ওর মেয়ে সৃষ্টির জন্য এসব হয়েছে। ওর ভাগ্য ফিরিয়ে এনেছে। আর ওর মা দুর্গা, মাকে গড়ার কাজ মাঝপথে ছেড়ে দিলেও মা ওকে সহায় রেখেছেন। তাই আজও শ্যাম ওর পাওয়া সেরা মূর্তি শিল্পীর পুরস্কারগুলো মা দুর্গার পায়ে ছোঁয়ানোর পর সৃষ্টির হাতেই প্রথম তুলে দেয়। এসব ভাবতে গিয়ে শ্যামের খেয়াল পড়ল, ইস, অনেকটা বেলা হয়ে গেল। জলখাবারের জন্য বাড়ি থেকে অনেক আগে ডাক পড়েছে। যাই তাড়াতাড়ি, অলকা নইলে এবার রাগ করবে। ওহো, আজ তো বিট্টুর অঙ্কের কোচিং সেন্টারে ফিস জমা দিতে হবে। ছেলেটা 2-3 ধরে বলছে, জগাই, আমি 15-20 মিনিটের মধ্যে বাড়ি থেকে ঘুরে আসছি, তুই একটু সামলে নিস যদি কেউ আসে। বলে রওনা দিল বাড়ির দিকে শ্যাম। বিট্টু মানে শ্যামের ছেলে সৃজন, সৃষ্টির চেয়ে বছর 6 ছোট। অঙ্ক হলো ধ্যান জ্ঞান। ছোট থেকে বিজ্ঞানের ওপর বিশেষ আগ্রহ থাকলেও অঙ্কতে আলাদা প্রতিভা। স্বপ্ন দেখে অঙ্কের প্রফেসর হবে, হাতের তালুতে সংখ্যা নিয়ে খেলা করবে। সৃষ্টি সমাজবিদ্যার 3য় বর্ষের ছাত্রী। আইপিএস পুলিশ অফিসার হওয়া ওর জীবনের লক্ষ্য, সাথে মার্শাল আর্টের কলাকুশলীও। শ্যাম মাঝে মাঝে ভাবে, ওর পরে এই ওয়ার্কশপের দায়িত্ব কে নেবে? ওর ছেলে মেয়ে দুটোর স্বপ্নের জগৎ তো আলাদা। তখন কি তবে ওয়ার্কশপটায় তালা পড়ে যাবে চিরতরে? এই ভাবনা ভাবায় ওকে, কিন্তু জোর করে নিজের স্বপ্ন কখনোই চাপিয়ে দেয়নি শ্যাম ওদের ওপর। বরং হাসি মুখে ওদের স্বপ্ন পূরণের যথাসাধ্য চেষ্টা করে চলেছে। দূরে ওটা কে হাত নাড়িয়ে লিফট চাইছে? হাদাটা মনে হচ্ছে। আমারই পছন্দ করা টি শার্টটা তো। না, কিছুতেই দাঁড়াবো না আমি। ঝগড়া করার সময় মনে থাকে না? হেলমেটের কাজটা একটু ফাঁক করে দেখতে দেখতে বলল সৃষ্টি। স্কুটির স্পিডটা ইচ্ছে করেই একটু বাড়িয়ে রাস্তার পাশে লিফট চাইতে থাকা ছেলেটাকে ক্রস করে এগিয়ে গেল সৃষ্টি। এদিকে সে বেচারা হাতটা নামিয়ে মুখ কালো করে যেই মাটির দিকে তাকিয়েছে, অমনি শুনতে পেল জোরে বাজানো হর্নের আওয়াজ।
দেখলো একটু দূরে সৃষ্টি হেলমেট খুলে স্কুটি দাঁড় করিয়ে ক্রমাগত হর্ন বাজিয়েই চলেছে। দাঁড়াবি যখন আমাকে এতটা হাঁটা করালি কেন? একেই লেট হয়ে গেছে। জানিস 10:30টায় RM স্যারের ক্লাস মিস হয়ে যাবে না? আমাদের 5th সেমিস্টারে ইন্টারনালের বাসটা দেবেন, মানে কোশ্চেন করবেন উনি। তো এত কিছুর পরেও বলবি তো? এত দূরে স্কুটি দাঁড় করিয়ে ইউ ডিড সো আনফেয়ার উইথ মি। আহারে, এমন করে বলছে যেন আমি ওনার ড্রাইভার, কলেজে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আবার ইঞ্জিনিয়ারিংটা পাশ করানোর দায়িত্বটাও আমার। তোকে যে আমি আমার স্কুটিতে চাপাচ্ছি এই তোর ভাগ্য ভালো। মনে আছে 1 সপ্তাহ আগে ঝগড়া করে কথা বলা বন্ধ করেছিস? এমনি করে বলবি তো? আর কথা তুই বলিসনি সেটা আমার দোষ না। সেই এক জিনিস আমার ঘাড়ে দোষ চাপানো। এখন তোর দেরি হচ্ছে না বল, কিন্তু আমার হচ্ছে, তাই আমি চলি, বাই। এই দাঁড়া। স্কুটি চলতে শুরু করলো। তা মিস্টার রক্তিম বসু, আপনার তো একটা বাইক ছিল না? মাঝে মাঝে যেটাতে চেপে কলেজে যেতেন, সেটা কোথায়? আমার না মোটেও, বাবার ওটা। আর আমি সেটা খারাপ করেছি, ফলে গ্যারেজে আছে এখন, তাই আমার এই দুর্দশা। বেশ বেশ, তা এটা বাসের স্টপেজ না, তাহলে এখানে দাঁড়িয়েছিলি কেন? থামা, এখনই স্কুটি থামা তুই। কি হলো কি? সৃষ্টি স্কুটি থামিয়ে দেয়। রক্তিম তখনই সৃষ্টিকে সরিয়ে স্কুটি চালানোর জন্য সিটে বসে পড়ে। এই জন্যই কি তখন থেকে স্লো স্কুটি রেস করছিলি? ইউ আর জাস্ট ইম্পসিবল। পাল্টাবি না, তুই কোনো দিন পাল্টাবি না। মারিস না কিন্তু, তোর ওই মার্শাল আর্টের মার নিতে পারবো না আমি। আর এখানে দাঁড়িয়েছিলাম তোর স্কুটিতে চাপার জন্য। আর আমি যদি না চাপাতাম তোকে, তখন ভাবলি কি করে যে দাঁড়াবো? কিছু জিনিস ভাবার জন্য অলিখিত অধিকার থাকে। মানে? না, কিছু না। এই এক রোগ নে, আর না বকে মন দিয়ে চালা। কিছুক্ষণ পর, এই ফুচকা খাবি? ওই দেখ। দেরি হবে না তোর? না। আড়ি থেকে ভাবের ট্রিট। সৃষ্টি হাসে, মনটা ভালো হয়ে যায় ওর। দুজনে ফুচকা খেয়ে আবার রক্তিম স্কুটিতে স্টার্ট দেয়। সোজা নিজের কলেজের গেটের সামনে এসে থামে। এখান থেকে কিছুটা দূরে সৃষ্টির কলেজ। স্কুটি থেকে নেমে রক্তিম এগিয়ে যায় কলেজের দিকে। আসি, সাবধানে যাস তুই। আয়। কলেজের গেটের সামনে গিয়ে রক্তিম আবার এদিকে ফেরে। সৃষ্টি, আই অ্যাম সরি। সৃষ্টি দেখে বাচ্চাদের মতো কান দুটো ধরে রক্তিম দাঁড়িয়ে কিছুটা দূরে। হেসে ফেলে সৃষ্টি। মনে মনে ভাবে, এই জন্যই এই হাদার উপর রাগ করে থাকা যায় না। কলেজ আসতে বেশ কিছুটা দেরি হয় সৃষ্টির। ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শেষ করে বাড়ি ঢুকতে প্রায় বিকেল হয়ে যায় সৃষ্টির। বাবার গলা পেয়ে একটু অবাক হয়। এখন তো বাবার ওয়ার্কশপে থাকার সময়। বাবা, তুমি আজ বাড়িতে? দেখ, সকালে খাবার খেতে এসে বুকে ব্যথা শুরু হয়, তাই আর দুপুরে আমি যেতে দিইনি, কিন্তু এখন ওনাকে যেতেই হবে। সৃষ্টির মা বলে, বাবা তোমার শরীর খারাপ? কই, তুমি তো আমাকে একবারও বলনি। ওয়ার্কশপে গিয়ে কাজ নেই, রেস্ট নাও। না রে সই, এখন ঠিক আছি। এই একটু অম্বল হয়েছিল বোধহয়। তোর মার সবেতেই বাড়াবাড়ি। এখন অনেক কাজ, জগাই সকালটা একা হাতে সামলাচ্ছে। আমাকে এবার যেতেই হবে, তাছাড়া ওয়ার্কশপ ছেড়ে বাড়িতে বসে থাকলে আমি এমনিতেই অসুস্থ হয়ে যাব। বেশ, একটু দাঁড়াও, আমিও যাব তবে তোমার সাথে। ফ্রেশ হয়ে আসি। যাবি? বেশ, চ। বাবা মেয়েতে মিলে বেরোয় একসাথে। কিছুক্ষণ পর সৃষ্টি দৌড়ে গিয়ে ওয়ার্কশপ ভেতরে যেখানে পরপর ঠাকুর রাখা থাকে ওখানটায় এসে নিঃশ্বাস নেয়। আহ, কি শান্তি! বড্ড আপন লাগে ওর ওয়ার্কশপটা। সব ক্লান্তির অবসান যেন। এক মনে দেখে ও কিভাবে মাটি মাখা হচ্ছে। ওরও খুব ইচ্ছে হয় দু হাতে মাটি নিয়ে মনের মতো সৃষ্টি করতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে ওর স্বপ্নের কথা। চোখের সামনে ভাসে IPS সৃষ্টি পাল লেখা ব্যাজটা। এ কাজ তো নরম হাতের। মার্শাল আর্ট করা কঠিন হাত যদি অভ্যেস হারিয়ে ফেলে, সুপ্ত ইচ্ছেটাকে আরও গভীরভাবে লুকিয়ে ফেলে মনের মধ্যে। এক দৃষ্টিতে মা দুর্গার মূর্তির দিকে তাকিয়ে থাকেও। এক অদ্ভুত প্রশান্তি। ও মাধবদা, রংটা একটু গাঢ় হবে না? একটু গাঢ় করে মিশিয়ে তারপর করো। সৃষ্টির কথা শুনে শ্যাম পেছনে ফিরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, হ্যাঁ রে মাধব, অল্প একটু রং দে তো ওতে। মাধব রং মেশাতে মেশাতে বলে, দিদি
তুমি এই মাটি রঙের কাজ না করেও এত ভালো কি করে বোঝো গো? এসো, একটু রং করবে? একটু হেসে সৃষ্টি বলে, ধুর, আমি কি পারবো নাকি এসব? তোমরা কত সুন্দর কত কাজ করো, আমি হাত লাগালে সব একেবারে যাবে। মাধব কি সব যেন একটু ভেবে তারপর বলে, সব একেবারে যাবে? এসব তোমার মন গড়া কথা। তারপর নিজের কাজ করতে শুরু করলো। সৃষ্টির রং লেগে থাকা তুলিগুলো হাতে নিয়ে ঘাটাঘাটি করছে। শ্যাম সেদিকে তাকিয়ে একটু হাসলো। আসলে ও বোঝে সৃষ্টির রং তুলি মাটির প্রতি একটা টান আছে। খুব ভালো বুঝতে পারে ওদের সৃষ্টি, কিন্তু নিজের স্বপ্নের জন্য ছুঁয়ে দেখে না ওদের। শ্যাম কোনোদিন জোর করেনি ওকে। যেদিন সৃষ্টির মন চাইবে সেদিনও নিজেই তুলিতে হাত দেবে, এই বিশ্বাস শ্যামের। জগাই এসে শ্যামকে সকালের সব হিসেব নিকেশ, মূর্তি ডেলিভারির চেক বুঝিয়ে দিচ্ছে। সবটাতেই ভীষণভাবে বিশ্বস্ত ও। সৃষ্টি তখনও মন দিয়ে মূর্তি গড়া দেখছে। হঠাৎ ফোনে মেসেজ আসা টোন পেয়ে ফোনটা আনলক করে দেখে রক্তিমের মেসেজ। ফুচকা খেয়ে আমার পকেট খালি করে জানি তোর খুব আনন্দ, তা আনন্দের চোটে বাড়ি ফিরেছিস তো? মেসেজটা দেখে মনটা আরও একটু যেন ভালো হয়ে যায়। রিপ্লাই করে, দুটো কিল পাওনা থাকলো তোর। সৃষ্টি বোঝে বন্ধুত্বের মাঝে কোথাও একটা নীরব অধিকার, লুকানো অভিমান আছে ওদের দুজনের। রক্তিমের হয়তো কিছুটা বেশি, কিন্তু কেউই স্বীকার করার জন্য মনকে সুযোগ দেয় না। একটু অন্যমনস্ক হয়ে পড়ে, তখনই বাবার গলা কানে আসে। কিছু বলছিলে বাবা? শরীরটা ভালো ঠেকছে না, বাড়ি যাই চ। আজ একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। চলো চলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এবার চলো। জগাই কাকারা বাকিটা সামলে নেবে। ওয়ার্কশপ থেকে বেরিয়ে একটু এগিয়ে কি মনে হলো শ্যামের, আবার ফিরে গেল ওয়ার্কশপে। মা দুর্গার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে হাত দুটো জড়ো করে মাথায় ছোঁয়ালো। এবার চ সই। বাবাকে দেখে একটু অবাক লাগলো সৃষ্টির। মূর্তির দিকে তাকিয়ে প্রণাম করলো, তারপর বাড়ির দিকে রওনা দিল। হসপিটালের আইসিইউ এর বাইরের করিডোরের সামনে মুখে চোখে একরাশ টেনশনে নিয়ে মাথা নিচু করে চেয়ারে বসে আছে সৃষ্টি। সৃষ্টি, ডাকটা শুনে চমকে পিছনে তাকালো সৃষ্টি। রক্তিম, তুই এখানে? কাল সন্ধেবেলায় একটু দরকারে তোকে কল করেছিলাম, রিং হয়েই যাচ্ছিল। আজ আবার কল করেছিলাম সকালেই। বিট্টু সবটা বলেছে। ফোনটা আমার বাড়িতেই ফেলে এসেছি। আসলে কাল 8টা নাগাদ বাবার হঠাৎ খুব বুকে ব্যথা শুরু হয় রে, তখনই নিয়ে আসি। এখনো আইসিইউতেই আছে। এখন কেমন আছেন কাকু? হার্ট অ্যাটাক। 24 ঘন্টার আগে আর কিছু বলা যাবে না, ডাক্তার বলেছে। বাবা ঠিক হয়ে যাবে তো? বল না রক্তিম। বলে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে সৃষ্টি। নে জলটা খা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। জলের বোতল এগিয়ে দেয় রক্তিম। কাকিমা কোথায়? মাকে বাড়ি পাঠালাম একটু আগেই মামার সাথে। এতক্ষণ মাকে সামলেছি, চোখের জলটা আটকে। বিট্টুটাকে কাল বুঝিয়েছি, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব বলে কথা দিয়ে এসেছি। পারবো তো আমি? পারতেই হবে। রক্তিম সৃষ্টির কাঁধে হাত রেখে বলে ওঠে। দুপুর অবধি রক্তিম সৃষ্টিদের সাথেই থাকে। ওষুধপত্র বেশ কিছু টেস্ট করাতে হয়। কিছুক্ষণের মধ্যে সৃষ্টির মাও ফিরে আসে। সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, নীরবে প্রার্থনা করে চলেছে সবাই। হঠাৎ ডাক্তারবাবুকে আসতে দেখে সৃষ্টি তৎক্ষণাৎ এগিয়ে যায়। অ্যাম্বুলেন্সটা বাড়ির সামনে এসে দাঁড়াতেই সৃষ্টি নেমে আগে বাড়ির ভেতরে ঢুকতে গেলে বিট্টু ওকে জড়িয়ে ধরে বলে, দিদি, বাবা কই? বিট্টুর হাতটা ছাড়িয়ে সৃষ্টি সোজা শ্যামের ঘরে এসে শ্যামের ছবির সামনে দাঁড়িয়ে বলে, এই রকম কথা তো ছিল না, কেন চলে গেলে বাবা আমাকে ছেড়ে? ডুকরে কেঁদে ওঠেও। তুই যদি এই রকম করিস, কাকিমার বিট্টুকে কে সামলাবে? রক্তিম পাশে এসে দাঁড়ালো। পারলাম না রে আমি, সব শেষ। হার্টে পরপর 2টো অ্যাটাক হারিয়ে দিল আমাদের, সুযোগটুকু দিল না বাবা। রক্তিম ঠিক কি বলবে এই মুহূর্তেও নিজেও বুঝতে পারছে না। বাইরে চল এখন, বাস্তবের সামনে তো দাঁড়াতেই হবে। কাকিমার বিট্টুর প্রয়োজন এখন তোকে। সৃষ্টি বাইরে গিয়ে দেখে অনেক লোক উঠোন জুড়ে। সাদা চাদরে ঢাকা সেই মানুষটা যার ছোঁয়ায় ওর জীবন আজ এত রঙিন হয়েছে। মা বসে আছে বাবার ঠিক সামনে, এক অদ্ভুত শান্ত দৃষ্টি 2 চোখে। ঘোলাটে হয়ে আছে চোখ দুটো। পারছে না এই দৃশ্য সহ্য করতে সৃষ্টি। ছুটে গিয়ে বাবার হাত দুটো ধরল।
কিছুক্ষণের মধ্যে শেষকৃত্যের জন্য বেরিয়ে পড়ে সবাই। রক্তিম বিট্টুর হাত ধরে নিয়ে যায়। ওরা বেরিয়ে গেলে সৃষ্টির মা ছুটে যায় পিছনে, সবার সাথে সৃষ্টিও আটকায় মাকে। হতভম্বের মতো এক দৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন অলকা দেবী। দেখতে দেখতে 15টা দিন পেরিয়ে গেছে। শেষকৃত্যের ক্রিয়াকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, তবে জীবনের স্বাভাবিক ছন্দের সাথে এখনো তাল মেলাতে পারেনি সৃষ্টিরা কেউই। এই কয়েকদিন যারা পাশে ছিল সবাই আস্তে আস্তে নিজেদের তাগিদে ফিরে গেছে, তবে এই কটা দিন রক্তিম ছিল সৃষ্টির পাশে প্রতিটা মুহূর্তে। যখনই মনে হয়েছিল ওর সব হারিয়ে হেরে গেছে, ও কি করে সামলাবে সবটা, রক্তিম সহজ করে দিয়েছে সবটা। কিন্তু এরপর কি হবে? ওদের পরিবারটা ছিল 4 জনকে ঘিরেই, এখন যেখানে 3 জনেই সীমিত। পরিবারের বড় মেয়ে হওয়ায় স্বাভাবিকভাবেই অনেক দায়িত্ব এখন সৃষ্টির। খুব একটা উচ্চবিত্ত না হলেও মোটামুটিভাবে সচ্ছল মধ্যবিত্ত ছিল ওরা, তবুও জমানো দিয়ে তো আর সারা জীবন চলবে না। ভাইও এখন বেশ ছোট, দায়িত্ব নেওয়ার মতো বয়স এখনো হয়নি, আর মায়েরও শরীর ভালো নেই। এই কদিনে আরও যেন চুপ হয়ে গেছে মা। বারান্দায় হেলান দিয়ে এসবই ভাবছিল সৃষ্টি, পাশে বিট্টু বসে বই খাতা নিয়ে। হঠাৎ বাইরে একটা কুলফিওয়ালার আওয়াজ শুনতে পেল সৃষ্টি। ও জানে এটা ওর ভাই বিট্টুর খুব পছন্দের। বাবার কাছে প্রায় দিনই এটার বায়না ছিল ওর, কিন্তু আজ যেন আওয়াজটুকুও শুনতে পাচ্ছে না। এখনো সবকিছু মেনে নিতে পারেনি ও, সেটা বুঝতে পারে সৃষ্টি। ইচ্ছে করে কিছুটা স্বাভাবিক হয়ে বলার চেষ্টা করলো, ভাই বাইরে কিসের আওয়াজ বলতো, চল নিয়ে আসি। এক চিলতে হাসি খেলে গেল বিট্টুর মুখে, তবে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আজ ইচ্ছে করছে না রে। আমার ইচ্ছে করছে, যা পেস্তা কুলফি নিয়ে আসবে দুটো। ব্যাগ থেকে নিজের জমানো টাকা বের করে দিয়ে বিট্টুকে খানিকটা জোর করেই পাঠায় সৃষ্টি। সৃষ্টি ভাবে এভাবে চলতে দেওয়া যায় না, বিট্টুকে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে, ওর স্বপ্ন পূরণ করতে হবে, মাকে ভালো রাখতে হবে। বিট্টু ফিরে আসে কুলফি নিয়ে, সৃষ্টিকে দিতে গেলে সৃষ্টি বলে দুটোই তোর। একটা নির্মল হাসি হাসে বিট্টু, যেন খুব খুশিও। একটু নে, তোর ইচ্ছে বললি যে, আমার ইচ্ছে তোকে দিলাম। একটু পরে বিট্টু সৃষ্টির কাছে এসে বলে, দিদি মনে আছে বাবার কাছে বায়না করতাম কেমন করে, কেন চলে গেল রে বাবা? দিদি তুই আর মা কখনো আমাকে ছেড়ে যাবি না তোরে? না, কোনো দিনও না। বিট্টুকে জড়িয়ে ধরে চোখ মুছতে মুছতে বলল সৃষ্টি। সৃষ্টি মনে মনে ভাবে, না, একটা কাজ জোগাড় করতেই হবে আমাকে। ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দিয়ে হয়তো পড়াশোনাটা ছেড়ে দিতে হবে, তা হোক, তবু ভাইয়ের স্বপ্ন পূরণ করবে। হঠাৎ ওয়ার্কশপের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী জগাই হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, একবার ওয়ার্কশপে চলো এখনই, জরুরি দরকার। কেন গো জগাই কাকা, আজ 15-16 দিন বন্ধ তো ওয়ার্কশপ, এত জরুরি কি দরকার? চলোই না একবার, গেলেই জানতে পারবে। সৃষ্টি বেরিয়ে যায় ওয়ার্কশপের দিকে। দুপুরবেলা ভাত খেতে বসে উঠে যায় সৃষ্টি, নিজের ঘরে এসে বসে। সৃষ্টির মা অলকা এসে বললেন, এভাবে কি সমস্যার সমাধান হবে? কি করে হবে মা? এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে? বাবার চিকিৎসাতেও খরচ হলো কিছুটা, এই মুহূর্তে এতগুলো টাকা তো নেই আমাদের কাছে। উপায় ভাবতে হবে, নইলে আমার যতটুকু গয়না আছে সবটা বিক্রি করে দেব। অসহায়ের মতো তাকিয়ে থাকে সৃষ্টি। আজ সকালে সৃষ্টি ওয়ার্কশপে গিয়ে দেখে অনেক লোকের ভিড় ওখানে। প্রথমে কিছুই বুঝতে পারেনি, কথা বলে বুঝলো এরা হলো ওর বাবার কাছে অর্ডার দেওয়া ঠাকুরের কাস্টমার। আর 20-25 দিনের মধ্যেই মা দুর্গার পুজো। মহালয়ার আগের দিন ডেলিভারির কথা ছিল, কিন্তু এখন প্রায় 15 দিন কাজ না হওয়ায় ঠাকুর গড়া বন্ধ। ওদের প্রত্যেকেরই দাবি ঠাকুর না ডেলিভারি হলে অ্যাডভান্সের ডবল অ্যামাউন্ট ফেরত দিতে হবে। সব মিলিয়ে টাকাটার পরিমাণ অনেকটাই এই মুহূর্তে ওদের কাছে, যেটা ফেরানো প্রায় অসম্ভব এই কদিনে। অনেক দিনের পুরনো কাস্টমার বলে কেউই খুব খারাপ ব্যবহার করেনি, সবটা দেখে শুনে ভালোভাবেই প্রস্তাব দিয়ে গেছে। টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যেমন নেই, তেমন ঠাকুর গড়ে ডেলিভারি বা কি করে দেবেও। অবশ্য জগাই কাকারা বলেছে যতদিন বাকি আছে ততদিনের মধ্যে আরও বাকি সবাই মিলে মূর্তি গড়ে দেবে, কিন্তু চক্ষুদান আর রং তুলির আঁকার কাজ কে করবে? ওরা কেউ করেনি কখনো এটা। চারিদিকে অন্ধকার দেখছে, যার থেকে বেরোবার আলোর বিন্দুর খোঁজ পাচ্ছে না ও। এত রাতে এটা কিসের আওয়াজ? নিজের ঘর থেকে সৃষ্টি বেরিয়ে দেখে ওর মা ওদের পুরনো সেলাইয়ের মেশিনটা বের করে সেটা চালানোর চেষ্টা করছে, যেটা
অলকার চোখের সমস্যার কারণে 4-5 বছর আগে রেখে দেওয়া হয়েছিল, আর ব্যবহার করা হয়নি। মা, এটা কি করছো? চোখটা কি পুরোটাই খারাপ করবে? সেলাইয়ের কাজটুকু জানি আমি, বেশি দূর পড়াশোনা করিনি যে অন্য কোথাও কিছু চেষ্টা করব। এই কদিনে কিছু টাকা তো অন্তত জোগাড় হয় যদি। এমন কোনোদিন হয়নি যেদিন তোর বাবা ঠাকুর ঠিক সময় ডেলিভার করতে পারেনি, কিন্তু আজ ওনার কথার খেলাপ হয়ে যাবে। মায়ের মূর্তি অসম্পূর্ণ থেকে যাবে। একজন শিল্পীর কাছে এর থেকে বড় অসম্মানের আর কিছু হতে পারে না। তোর বাবার সম্মানটা বাঁচাতে পারলাম না আমরা। কান্নায় ভেঙে পড়ে অলকা। সৃষ্টি চোখ মুছতে মুছতে মাকে নিয়ে ঘরে আসে আর বলে, তোমায় কথা দিলাম মা, বাবার সম্মান রাখবই আমি। সকাল 7টা, রক্তিমের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপার থেকে শুনতে পায়, রক্তিম, আমি সৃষ্টির মা বলছি। ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কিছু জানো? পাওয়া যাচ্ছে না মানে? ফোন করেছেন ওকে? ফোন তো ও বাড়িতে ফেলে গেছে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। রক্তিম সৃষ্টির বাড়িতে পৌঁছে দেখে সৃষ্টির মা ভয়ে টেনশনে প্রায় কেঁদে ফেলেছে। কিছু কি হয়েছিল? মানে হঠাৎ এভাবে কোথায় চলে গেল? সৃষ্টির মা গতকালের সকাল থেকে রাত অবধি পুরো ঘটনাটাই বলল। আমি আর বিট্টু আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই ও। চিন্তা করবেন না, আমি দেখছি। সৃষ্টির বাড়ি থেকে বেরিয়ে রাস্তার এদিক ওদিক দেখে রক্তিম তারপর ভাবে কোথায় যেতে পারে সৃষ্টি। ওর তো বিশেষ তেমন কোনো জায়গাও নেই যাওয়ার, কেবল 2টো জায়গা হতে পারে। এত সকালে মার্শাল আর্টের গ্রাউন্ড বন্ধ থাকবে, তাহলে কি ওয়ার্কশপে গেছে? ভেবেই ওয়ার্কশপের দিকে ছুটতে লাগলো। পৌঁছে দেখলো দরজাটা তালা খোলা, কেবল ভেজানো আছে। ভেতরে গিয়ে দেখে একদম যেখানে ঠাকুর রাখা থাকে সেখানে সৃষ্টি বসে আছে। এগিয়ে গিয়েও দেখে সামনে কাদা মাটি রং তুলি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। সৃষ্টি 2 হাতে মুখ ঢেকে বসে আছে। 2-3 বার ডেকেও যখন সাড়া পেল না সৃষ্টির, রক্তিম কাঁধে হাত রেখে ডাকলো, কি করছিস এখানে তুই? কাউকে কিছু না বলে এসেছিস? ফোনটাও আনিসনি? বাড়িতে সবাই চিন্তায় অস্থির। রক্তিম, আবার হেরে যাচ্ছি আমি, দেখ। এতটা চেষ্টা করলাম সারা রাত, তাও পারলাম না। বাবার থেকে নিয়মগুলো শুনেছিলাম, কিন্তু চেষ্টা করেও পারলাম না। কি করে সব ঠিক হবে? এসব কোমল হাতের কাজ। আমার মার্শাল আর্ট করা এই হাতে বড়ই বেমান আনে সব। সবটা শুনলাম আমি কাকিমার থেকে। শান্ত হয় একটু আগে তুই। তাকিয়ে দেখ সৃষ্টি, যেটা তুই নিজের হাতে গড়েছিস সেটা এতটাও খারাপ হয়নি। এটা তোর প্রথমবারের চেষ্টা, একদম প্রথম। কিন্তু একদিনে এত কিছু ঘটে গেল। তুই একবারও জানালি না আমায়। বন্ধু আমরা, সেটা বুঝি ভুলেই গেছিস? না, আর কত বিরক্ত করব বল তোকে? এই কদিন তুই ছিলি বলেই সবটা সামলাতে পেরেছি। না, তবুও। আর ওগুলো বন্ধুর প্রতি কর্তব্য। আমি তোকে সাহায্য করব তোর পাশে থেকে। না, তা হয় না। কেন হয় না? হয় না মানে হয় না। তোর বাড়িতে কি উত্তর দিবি? আর তাছাড়াও বন্ধুর কর্তব্য তুই অনেক পালন করেছিস, আর কত ঋণী করবি আমায়? রক্তিম একটু চুপ করে থেকে বলে, যদি বলি সারা জীবন, আর মা জানে আমি তোকে ভালোবাসি। সৃষ্টি অবাক হয়ে বলে, মানে? মানেটা তুইও জানিস, কিন্তু কখনো নিজেদের সুযোগ দিইনি আমরা। কিন্তু রক্তিম, এখন আমি আর কোনো মায়ায় নিজেকে বাঁধতে পারবো না। স্বার্থপর হয়ে যাব তাহলে। এখন আমার অনেক দায়িত্ব। ভাইকে মানুষ করতে হবে, মাকে দেখতে হবে। দায়িত্ব পালন কর তুই, আমি ঠিক ততদিন অপেক্ষা করব। কিন্তু সে দীর্ঘ প্রতীক্ষার শেষ কবে হবে আমিও জানি না। সব মানতে রাজি আমি সৃষ্টি, শুধু একটাই অনুরোধ, আমাকে পাশে রাখিস তোর। এরপর সৃষ্টি দিন রাত এক করে রং তুলির কাজ করতে থাকে ওয়ার্কশপে। ভুল হয় আবার ঠিক করেও। রক্তিম পাশে থেকেছে বিভিন্নভাবে। 5 দিন একভাবে পরিশ্রম করার ফলে অনেকটাই আয়ত্ত করে ফেলেও। তাছাড়া শিল্পী সত্তা তোর রঙে মিশেছিল। মহালয়ে আসতে এখনো 10 দিন বাকি। জগাই আর বাকি পুরনো কর্মচারীদের অনুরোধ করল সৃষ্টি জোর কদমে আবার কাজ শুরু করার জন্য। নিজেও সমান তালে খাটল ওদের সাথে। মূর্তি গড়া সম্পূর্ণ হলো, এবার বাকি চক্ষুদান। চক্ষুদানের দিন সকালে সৃষ্টি কিছুটা ভয়ে ভয়েই আছে। দিন রাত এক করে এই কদিনের চেষ্টা সফল হবে তো এই ভেবে।
বাবার ছবির সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নিল। মায়ের কাছেও আশীর্বাদ নিয়ে ওয়ার্কশপে মা দুর্গার মূর্তির সামনে দাঁড়ালো। রক্তিমও বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মায়ের দুর্গার মুখটা মনে করতে গেলে সাথে সাথে সৃষ্টির চোখের সামনে শ্যামের মুখটা ভেসে উঠল। ওর মনে হলো বাবা যেন ঠিক পাশে দাঁড়িয়ে বলছে, পারবি, তুই ঠিক পারবি। সৃষ্টি চোখ খুলে মন প্রাণ ঢেলে আঁকলো মায়ের দু নয়ন। অলকা দূর থেকে দেখছে ঠিক যেন সৃষ্টির বাবাই আঁকছেন। আঁকা শেষে সৃষ্টি তাকিয়ে দেখল সবাই এক দৃষ্টিতে বিস্ময় চোখে তাকিয়ে মূর্তির দিকে। জগাই বলে উঠল, দাদাবাবুর আঁকা অবিকল এটা, একদম এক। অলকার চোখে আনন্দাশ্রু। রক্তিমও চোখ মুছতে মুছতে আসলো। সৃষ্টি মা দুর্গার পায়ে হাত দিয়ে বলল, মা, পেরেছি আমি, তোমার জন্যই আমার বাবার সম্মান রাখতে পেরেছি। সব মূর্তি সম্পূর্ণ করে মহালয়ের আগের দিন ডেলিভার করলো। সৃষ্টি, এই নাও তোমার এত কষ্টের দাম, বলে জগাই মূর্তি ডেলিভারের চেকগুলো সৃষ্টির হাতে দিল। জগাই কাকা, আমার চেয়েও প্রাপ্যটা তোমার বেশি। তোমরা সবাই, বিশেষ করে তুমি ছিলে বলেই এত কম সময়েও সবটা পেরেছি। এমন কিছুই নয়, দাদাবাবু ছিল বলেই আমরা আজ এখানে, আর তার জন্য এটুকু না করলে বড় অপরাধী হয়ে যেতাম। তবে তুমি মায়ের চোখ আঁকলে অবিকল তোমার বাবার মতো। এ দাদাবাবুর আশীর্বাদ। সৃষ্টিও জানে বাবা আছে ওর পাশে, যেমনটা সব সময় থাকতো। 9 বছর পর পুরস্কার বিতরণী সভা। এবছরও সেরা মৃৎশিল্পীর পুরস্কার পাচ্ছেন সৃষ্টি পাল। ওনার বানানো মূর্তি এবছর বিদেশের পথে পাড়ি দিয়েছে। অনেক শুভেচ্ছা ওনাকে। স্টেজে উঠে আসছে সৃষ্টি। 9 বছর আগের সৃষ্টির আজ একটু পাল্টেছে, নিজের সব দায়িত্ব পালন করেছে। সৃজন মানে সেদিনের বিট্টু আজ বিদেশে পোস্ট ডক্টরেট করছে স্কলারশিপ নিয়ে। মাকে নিজের কাছে খুব ভালো রেখেছে, সাথে সাথে বাবার স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে সেই দায়িত্বও পালন করছে। স্টেজে উঠে পুরস্কার নিয়ে সৃষ্টি বলল, আজকের সাফল্যের পুরোটাই আমার বাবা স্বর্গীয় শিল্পী শ্যামসুন্দর পাল, আমার মা আর মা দুর্গার আশীর্বাদ, আর একজন মানুষ সবচেয়ে বেশি কৃতজ্ঞ, যার কাছে আমি প্রতি মুহূর্তে যে আমার পাশে ছিল। আজ আমি এখানে শুধুমাত্র তারই জন্য। সে আমার বন্ধু রক্তিম বসু। এই পুরস্কার আমার থেকেও তার বেশি প্রাপ্য। তার কাছে আমার অনুরোধ, সে যেন স্টেজে আসে। এই পুরস্কার আমি তার সাথে ভাগ করে নিতে চাই। রক্তিম এগিয়ে আসে। এখন ও ইঞ্জিনিয়ারিং শেষ করে বড় কোম্পানিতে কর্মরত। আজ 9টা বছর ওরা দুজনের পাশে থেকে দুজনের জন্য অপেক্ষা করেছে। তবে অপেক্ষার অবসান আর 2 মাসের মধ্যেই। এরপর ওরা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হবে। যদিও অনেক বছর আগেই তা হয়েছে, এখন শুধু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। বেশ কিছুদিন পর একদিন ওয়ার্কশপে টুকিটাকি কাজ করছিল সৃষ্টি। হালকা শীত পড়তে শুরু করেছে, প্রায় রাত্রি হতে চলছে। ওয়ার্কশপের বাকি সবাই বাড়ি ফিরে গেছে। সৃষ্টিও বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেয়ে থমকে যায়। বাইরে বেরিয়ে দেখে কিছুটা দূরে ফাঁকা রাস্তা পেয়ে 3টে ছেলে অভদ্রতা করছে। যেতে দিন আমায়, ভালো হবে না বলছি, রাস্তা ছাড়ুন। বিশ্রী রকমের হেসে ওরা বলে উঠল, আর না ছাড়লে কি হবে? কি হবে দেখার খুব শখ না? এই আওয়াজের সাথে একটা হাত এগিয়ে এসে সোজা একজনের গালে। 3 জন মিলে আটকাতে গেলে সবাই কুপোকাত। মার্শাল আর্টের প্যাচের খেলায় ব্যথার চোটে কাহিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে ওখানে, কিন্তু পুলিশ খবর পেল কিভাবে? মেয়েটি বলে উঠল, আমি খবর দিয়েছি। রক্তিম পিছন থেকে ছুটতে ছুটতে এসে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর দিদি আপনাকেও। আপনি না থাকলে আজ কি যে হতো, কিন্তু আপনাকে খুব চেনা লাগছে। উদ্ধার কর্ত্রীর হাতে লেগে মাটি দেখে মেয়েটি আবার বলল, আপনি কি সেই? হ্যাঁ, ঠিকই চিনেছেন, ইনি হলেন বিখ্যাত মৃৎশিল্পী সৃষ্টি পাল। রক্তিম বলে ওঠে, তাহলে এই মার্শাল আর্ট? মৃৎশিল্পীর সাথে মার্শাল আর্টের পুরস্কারপ্রাপ্ত দক্ষ কলাকুশলী, স্টেট চ্যাম্পিয়ন, কিন্তু বেশিরভাগ সবারই তা অজানা। ও কিছুক্ষণ আগে আমাকে ফোন করে পুলিশ নিয়ে আসতে বলে। তুই চুপ করবি? এত বলার মতো কিছু না। আর সেদিন মার্শাল আর্টটা তুই ছাড়তে দিসনি বলে আজ ওকে বাঁচাতে পারলাম। একই হাতে এই 2 শিল্পই যে করতে পারা যায়,
তা তুই বিশ্বাস করাতে শিখিয়েছিলি, আর তুমি ভয় পেও না। সৃষ্টি বলল। অবিশ্বাস্য, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আমার। সৃষ্টি ওর দুহাতে লেগে থাকা মাটির দিকে তাকিয়ে বলল, আমি অনেক আগে থেকে মার্শাল আর্ট শিখেছিলাম। স্বপ্ন ছিল আইপিএস পুলিশ অফিসার হওয়ার, কিন্তু বিধাতা জীবনের গল্প হয়তো আগে থেকেই তৈরি করে রাখেন। তাই এভাবেই অদৃষ্টের উল দিয়ে তিনি আমার জীবনের গল্প বুনেছেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।